আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেও বক্সের নতুন আরও একটি এপিসোডে। অনেকদিন পরে আপনাদের সঙ্গে আবার চলে আসলাম গল্প শেয়ার করার জন্য। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। মাঝে কিছুদিন বেশ কিছু সমস্যা যাওয়ার কারণে আপনাদের সঙ্গে হয়তো সেরকমভাবে যোগাযোগ করা হয়ে ওঠেনি বা গল্পও দেওয়া হয়নি। আশা করি আপনারা আমাদেরকে ভুলে যাননি। আমাদেরকে আরও বেশি বেশি করে সাপোর্ট করে আমাদেরকে আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গেই আছি। আমরা আজকে শুরুতে ইন্ট্রোডাকশন নিয়ে নিলাম, কারণ হচ্ছে অনেক দিন পর আমাদের আজকের এই ঘটনাটি বা এই গল্পটি শোনাতে যাচ্ছি। সেহেতু আপনারা এতদিন যারা অধীর আগ্রহ নিয়ে আমাদের সঙ্গে ছিলেন তাদের সকলকে আমাদের এই চ্যানেলে আবার স্বাগতম জানাচ্ছি। আজকের গল্পে আমরা শুনব এক গরিব এবং দরিদ্র কাঠুরিয়ার সঙ্গে এক পরীর দেশের রাজকন্যার মেয়ের অলৌকিক গল্প, যেটা শুনে আপনি নিশ্চয়ই বেশ বিহ্বলিত হবেন। আমাদের গল্পগুলো আপনারা নিয়মিত শুনছিলেন, কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার কিছু কারণ ছিল। তার মধ্যে কিছু কারণ ইউটিউবের কিছু পলিসির কারণে আমাদের কিছুদিন ভিডিও অফ রাখতে হয়েছিল। আল্লাহর রহমতে এখন আমরা পুনরায় আপনাদের সঙ্গে যাত্রা শুরু করতে পারি। সেহেতু যারা আমাদের নিয়মিত শোনেন এবং আমাদের সঙ্গে থাকেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করুন আজকে, কারণ অনেকদিন ভিডিও না দেওয়ার কারণে হয়তো চ্যানেলটি ডাউন হয়ে গিয়েছে। সেহেতু আপনারা অ্যাটলিস্ট এই ভিডিওতে 100-200 কমেন্ট করে আপনাদের ভালোবাসা দেখিয়ে দিন, যাতে করে পরবর্তীতে আমি আবার আপনাদের জন্য নিয়মিত গল্প নিয়ে আসতে পারি। আর বেশি কথা বাড়াবো না, অনেক কথা বলে ফেলেছি। আমরা আজকে সরাসরি চলে যাব আমাদের আজকের এই ঘটনায়, যেখান থেকে ঘটনাটি শুরু হচ্ছে। আমার নাম বেলাল, পেশায় একজন কাঠুরিয়া। কাঠ কেটেই আমার জীবন ধারণ করা। আমার বাবা তিনিও একজন কাঠুরিয়া ছিলেন। বংশ পরম্পরায় এই কাজটা আমি শিখেছি। তবে এখনকার যুগে কাঠ কেটে বা গাছ কেটে জীবন বা সংসার চলে না। আগেরকার যুগে গাছ এবং কাঠ কাটার অনেক ধরনের কাজ ছিল। এখনকার যুগে সেরকম কোনো কিছু নেই। আমি গ্রামে গ্রামে মানুষের গাছ কেটে বেড়াই, কারোর গাছ কিনে সেগুলো আবার সমিলে বিক্রি করি, আবার মাঝে মধ্যে সমিলেও কাজ করি, যখন যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করি সেখানেই। তবে আমার জীবনে একটি ঘটনা আছে, যেই ঘটনাটি আমার জীবনকে পরিপূর্ণের মতো পাল্টে দিয়েছিল। সেই ঘটনাটি আজকে থেকে প্রায় 7 বছর আগে আমার সঙ্গে ঘটে। তখন আমার বয়স বেশি না, 19-20 বছর হবে, সদ্য যুবক। আমি আমার আব্বার সঙ্গে ছোটবেলা থেকেই বনে জঙ্গলে গিয়ে কাঠ কাটা শিখেছি। সেরকমই অভ্যাস। আমি প্রতিনিয়তই প্রায় বনে জঙ্গলে গিয়ে কাঠ কেটে নিয়ে আসতাম। আমরা যে অঞ্চলটাতে থাকতাম ওই অঞ্চলটা আমরা এখন ছেড়ে দিয়েছি, কারণ ওইখানে আমি এখনও তার ছায়া দেখতে পাই। সে কোনো মানুষ ছিল না, সে ছিল একটা পরী, একটা পরী দেশের রাজকন্যা, যার সঙ্গে কিনা আমার খুব ভালো কিছু মুহূর্ত কেটেছে। এবং তাদের দেশে যখন আমি গিয়েছিলাম তখন আমার জীবনের একটা দিশাই পাল্টে গিয়েছিল। বর্তমানে আমি শহরে থাকি, বেশ ভালো একটা বড়সড় ব্যবসা করি। সবই এই পরীর সুবাদে হয়েছিল। ও এখনও আমার কাছে মাঝে মধ্যে আসে, তবে আমি চাই না যে ও আমার কাছে আসুক। তাতে করে কিছু জিনেরা জিনিসটা হয়তো পছন্দ করে না, তবে এখনও সে আমাকে পছন্দ করে। তার নাম ছিল সিদ্রাতুল। সিদ্রাতুল আমাকে এখনও ভালোবাসে, সম্ভবত তাই হবে। তবে সে তার জগতে বেশ ভালো আছে এবং আমি আমার জগতে। আজকে শোনাবো আমি আমার জীবনের ঘটনা, আমার কাঠুরিয়া থেকে একজন ব্যবসায়ী বা শিল্পপতি হয়ে ওঠার ঘটনা, এবং সেটাতে একটা পরীর হাত আছে, যে পরীটা কিনা আমাকে এই পর্যন্ত আনতে সাহায্য করেছিল। তাহলে চলুন আমরা আমার ঘটনায় চলে যাই এবং সেইখান থেকে শুনি যেখান থেকে আমার ঘটনাটি শুরু হয়েছিল। আজকে থেকে প্রায় 7 বছর আগে, তখন আমি প্রত্যন্ত গ্রামের একটি জঙ্গলের মাঝখানে বসবাস করতাম। ছোটবেলা থেকেই ওইখানে বসবাস করে আসছি। আমার মা এবং 2 বোনকে নিয়ে সেখানে বসবাস করতাম। একদম ছোট যে বোন ছিল সেই বোনটা প্রায় বিয়ের উপযুক্ত হয়ে এসেছিল, 12-13 বছর বয়স। আর বড় বোনের বিয়ে দেওয়ার পরে সন্তান সমেত সে বাড়িতে ফিরে চলে এসেছিল তার স্বামী মারা যাওয়ার পর থেকে। আব্বা গত হয়েছে প্রায় কয়েক বছর হলো। এই অবস্থায় পুরো সংসারের দায়িত্ব আমার উপর পড়েছিল। আমি আব্বার কাছ থেকে এই কাঠ কাটা বা এই পেশা শিখেছি, সমিলে কাজ করেছি, মানুষের গাছ কাটতাম, গাছ কেটে সেগুলো বিক্রি করতাম। তো সব মিলে এটাই ছিল আমার একমাত্র পেশা, এবং এটা করেই আমি আমার সংসারের সমস্ত রোজগার চালাতাম। তবে এ দিয়ে খুব বেশি কিছু একটা হতো না,
যার কারণে আমাকে চলে যেতে হতো ফ্রি কাঠের সন্ধানে। সেটা ছিল জঙ্গলের মধ্যে। সেখান থেকে প্রতিনিয়ত প্রায় বোঝাই বোঝাই কাঠ এনে সমিলে বিক্রি করতাম। অনেক সময় কিছু দামি গাছ ছিল, সেই গাছগুলো বিক্রি করতে পারলে বেশ কিছু টাকা হতো। জঙ্গলে আমি মাঝে মধ্যে যেতাম, নিয়মিত যেতাম না। গ্রামের বিভিন্ন অঞ্চলে কাঠ কাটতাম, সমিলে কাজ করতাম, আর মাঝে মধ্যে জঙ্গলে যেতাম। জঙ্গলে আমি একটা ঘর বানিয়েছিলাম। ঘরটা মূলত আমার নিজে থাকার জন্যই, কারণ কিছু কিছু দিন জঙ্গলের অনেক গহীনে গেলে সেখান থেকে ফিরে আসা যেত না। ফিরে আসা যেত না বলতে, অনেক গহীন থেকে কাঠ কেটে অন্ধকারের মধ্যে বাড়িতে ফেরার পথে কিছু হিংস্র জন্তু জানোয়ারের মুখোমুখি আমি কয়েকদিন হয়েছি। তার মধ্যে একবার ছিল হায়নার দল। হায়নার দল আমাকে আক্রমণ করেছিল, যার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি জঙ্গলের ঠিক মাঝ বরাবর আমাদের বাড়ি থেকে যে অর্ধেক দূরত্ব থাকবে সেই দূরত্ব থেকে একটি ঘর তৈরি করব। ওরকমভাবে সেখানে ঘরটা তৈরি করেছিলাম আমি, যাতে করে আমি সন্ধ্যার পর এখান থেকেই বাড়িতে ফিরতে পারি, অথবা কাঠগুলো এনে এখানে ঘাটিয়ে রাখতে পারি। যেমন কথা তেমন কাজ। কাঠ দিয়ে একটা খুব শক্তপোক্ত বাড়ি বানিয়েছিলাম সেখানে। বাড়িটা এখনও সেখানে আছে। মানুষজন সেটাকে ভৌতিক বাড়ি বলে আখ্যায়িত করে, কারণ ওই বাড়িতে অনেক কাঠুরিয়া অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা দেখেছে, যেটা কিনা আমি নিজের সাক্ষী, কারণ ঘটনাটি আমার সঙ্গেই ঘটেছিল। সেখানে আমি যেদিন সকালবেলা বের হলাম কাঠ কাটার জন্য, সেদিন সকালে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে দুপুরের খাবারটা বাড়িতে ভরে নিয়ে সোজা হাঁটতে শুরু করলাম জঙ্গলের দিকে। আজকের টার্গেট উত্তর দিকের জঙ্গল। উত্তর দিকের জঙ্গলে বেশ ভালো কিছু গাছ আছে, যে গাছগুলোর দাম বেশ। এগুলো সরকারি গাছ, বনের গাছ, কাটলে কেউ কিছু বলে না, আমি সেটা জানি। যার কারণে এগুলোই কাটার আমার মূল টার্গেট ছিল। ভাবলাম আজকে ভিতরের দিকে যাব। হাতে একটা বড় কুড়াল আর সঙ্গে দড়ি এবং কিছু জিনিস নিয়ে সোজা চলে গেলাম সেই দক্ষিণের দিকে। ভোর ভোর রওনা দিয়েছিলাম। যেতে যেতে 7টা বেজে গেল। 2 ঘন্টার পথ ছিল। পাহাড়ি এবং বনের মধ্যে 2 ঘন্টার পথ কিন্তু অনেক। মাঝখানে আমার সেই ছোট্ট ঘরটা পড়লো, যেখানে আমি মাঝে মধ্যে বিশ্রাম করি এবং ঘরের আশেপাশে কাঠ এনে আমি বোঝাই করে রাখি। এখান থেকে পরবর্তীতে ঘোড়ার গাড়ি অথবা গরুর গাড়ি বোঝাই করে সোজা একদম বাজারের পথে নিয়ে যাই। এ পর্যন্ত আনলেই হয়ে যায়, বাকিটা পথ ঘোড়া এবং গরুর গাড়িতে নিয়ে যাই। আমি আমার সেই ঘরে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করলাম। ঘরের ভিতরে ঢুকে কিছু জিনিস ঠিক করলাম, তারপর সোজা ওইখান থেকে যন্ত্রপাতিগুলো নিয়ে চলে গেলাম দক্ষিণের জঙ্গলের দিকে। আজকে আকাশটা কেমন যেন একটু মেঘলা ছিল। এমন মেঘলা আকাশ সাধারণত বৃষ্টির ইঙ্গিত দেয়। আমি অর্ধেক বেলা পর্যন্ত গাছের ডালপালা সহ পুরো গাছটা কেটে নামালাম। মাঝে মধ্যে যখন একটু বেশি অভাব অনটনে যাই তখন দু একটা গাছ কেটে ফেলি, আর তা না হলে ওই গাছের ডাল বা এগুলোই কাটি আর কি। সেদিনকে গাছটাই নামিয়ে ফেললাম। ভাবলাম এত বড় গাছ একদিনে কাভার করা সম্ভব নয়, কেটে আপাতত অর্ধেক রাখি, বাকি অর্ধেক কালকে নিয়ে যাব। সেই কথা চিন্তা করলাম। তবে মাঝখানে ঝুমঝুমিয়ে একগাদা বৃষ্টি পড়ল। এই বৃষ্টিতে আমি ভিজে একদম কাকের ছানার মতো হয়ে গেলাম। যাই হোক, কিছু করার নেই, আবার কাজ শুরু করলাম গা হাত পা মুছে। খাওয়া দাওয়া শেষ করে বিকালের খানিকক্ষণ আগ মুহূর্তে আমি যখন সেখান থেকে বাড়িতে ফিরবো, ভাবলাম কিছু কাঠ নিয়ে আমার এই ছোট্ট কুঠির পর্যন্ত যাই। বাকিটা পথ যা হবে দেখা যাবে। কালকে না হয় কিছুটা এনে ওইখানে নিয়ে যাব। মোট একদিনের মতো সময় লাগবে। আগামীকালকে হয়েই যাবে। একা একাই সমস্ত কিছু করতে পারবো। আমার শরীরে ছিল ষাঁড়ের মতো শক্তি, যে শক্তি আমাকে জুগিয়েছিল এই বড় বড় কাঠের টুকরো উঁচু করার জন্য। আমি ওই অবস্থায় ওইখান থেকে বাড়ির দিকে হাঁটতে শুরু করি। আকাশ তখনও মেঘলা। মেঘ থাকার কারণে জঙ্গলের মধ্যে খুব দ্রুতই অন্ধকার নেমে এসেছে। সাধারণত আলো থাকলে অন্ধকার নামতে একটু সময় লাগে, সূর্য ডুবে যাওয়ার পরেও খানিকটা আলো থাকে। তবে মেঘ থাকার কারণে প্রচণ্ড পরিমাণ অন্ধকারে চারিদিকে ছেয়ে ধরেছে। তখনও হালকা হালকা পথ বোঝা যাচ্ছে। আমার সাথে অবশ্য সবসময় টর্চ লাইট একটা থাকে। অন্ধকার নেমে এসেছে। ওই মুহূর্তে হঠাৎ করেই আমি একদল ঘোড়ার যাওয়ার শব্দ শুনলাম। ঘোড়ার খোরের শব্দ। জঙ্গলের মধ্যে আবার ঘোড়া যাবে কোত্থেকে, সেটা চিন্তা করি আমি ডান দিকে তাকাতেই খেয়াল করলাম একদল ঘোড়া জঙ্গলের ঠিক মাঝ বরাবর শূন্যে হেসে যাচ্ছে। তাদের উপরে যারা বসে আছে সেসব সাওয়ারির পোশাক আছে, কিন্তু মাথা নেই। এটা দেখে কিঞ্চিত ভয় পেলাম আমি। সাধারণত আমার ভয়টাই কেমন একটা লাগে না, তবে সেদিনকে কেন যেন একটু ভয় লাগলো। আমি খুব দ্রুত গতিতে তড়িঘড়ি করে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে প্রায় বাড়ির কাছাকাছি পৌঁছেই গিয়েছি। ঠিক সেই মুহূর্তে আমার নজর কাড়ল পাশে অশ্বত্থ গাছের নিচে বসে থাকা একটি মেয়েকে। মেয়েটার দিকে তাকাতেই আমি আচমকা ভূত দেখার মতো চমকে গেলাম। চমকে যাওয়াটা স্বাভাবিক বিষয়। আমি পেছন থেকে সরে এক পা পেছনে দিয়ে আমার হাত থেকে কোড়াল এবং কাঠের সেই বোঝাটা পড়ে গেল মাথার উপর থেকে। আমি আচমকা চমকে গেলাম।
কারণ মেয়েটা স্বাভাবিক কোনো গঠন বা ধরন নিয়ে সেখানে বসেছিল না। তার শরীরে চকচক করে আলো জ্বলছিল, যেন মনে হচ্ছিল কেউ তার শরীরের মধ্যে 18 ভোল্টের বাল্ব জ্বালিয়ে দিয়েছে অথবা কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে। তবে সেটা সাদা আলো, এবং পাশাপাশি তার পরনে একটি নীল এবং সাদা রঙের খুব সুন্দর জামাটা থেকে অনবরত আলো বের হচ্ছে। পাশাপাশি তার চেহারা, তার চুলগুলো থেকেও অনবরত আলো বের হচ্ছে। তার মুখে হাত, সে নিচের দিকে চেয়ে বসে আছে। আচমকা আমি পেছনে সরে গিয়ে যখন তার দিকে তাকালাম, তাকানোর সঙ্গে সঙ্গে এই মেয়েটা তার মুখ থেকে হাত সরিয়ে ফেলল। আমি তার চেহারার দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য যেন নিজের শরীর থেকে হারিয়ে গিয়েছিলাম। কারণ কেউ এত যে সুন্দর হতে পারে তা এই মেয়েটাকে না দেখলে অবশ্য আমি বিশ্বাস করতাম না। আজ পর্যন্ত আমার গায়ে অথবা শহরে কোথাও আমি এরকম সুন্দরী এবং রূপবতী তরুণী দেখিনি, যে কিনা এত সুন্দরভাবে আমার সামনে বসে আছে। তার পরনে সুন্দর জামা, গায়ের রং দুধে আলতা ফর্সা, চুলগুলো খুব সুন্দর করে বাঁধা, মাথায় ছোট্ট একটা মুকুট টাইপের জিনিস, আর এমনভাবে সে বসে আছে যেন সে কান্না করছে। আমি শুরুতে একটু ভয় পেলেও পরবর্তীতে সে যখন আমাকে দেখে সে নিজেই আমাকে ভূত দেখার মতো চমকে যায়। আমি তখন তাকে বললাম যে আপনি কে? মেয়েটি তখন একটু আশ্চর্য হয়ে বলল, আপনি একজন মানুষ না? আমি বললাম, জি হ্যাঁ মানুষ, কিন্তু আপনি কে? আর আপনাকে এরকম কেন দেখা যাচ্ছে? আপনার শরীরে আলো কেন জ্বলছে? মেয়েটি তখন বলল, আশ্চর্য ব্যাপার তো, আপনি আমাকে কিভাবে দেখতে পাচ্ছেন? আমাকে তো দেখতে পারার কথা না আপনার। আপনি সত্যি কি আমাকে দেখতে পাচ্ছেন? আচ্ছা বলুন তো, আমার পরনে কী রঙের জামা? আমি সঙ্গে সঙ্গে বলে দিলাম। তারপর বললাম, আপনি কি মশকরা করছেন? আপনি আগে বলুন, এই ঘন জঙ্গলের মধ্যে এখানে কি করছেন? সন্ধ্যা নেমে এসেছে, এখানে তো কোনো মানুষ যাতায়াত করে না। আর তাছাড়া আপনি এখানে কেন এসেছেন? আর আপনি এখানে বসে কান্না করছেন কি জন্য? কি হয়েছে আপনার? মেয়েটি উঠে দাঁড়িয়েছিল, আবার সে বসে পড়ল। তার মন দেখে মনে হচ্ছে সে খুবই দুঃখ হারাক্রান্ত হয়ে আছে, এবং এত পরিমাণ কষ্ট নিয়ে সে আমাকে কথাগুলো বলল। আমি শুনে খুব বিহ্বলিত হলাম এবং খুব কষ্টও পেলাম। মেয়েটি তখন আমাকে বলল, আচ্ছা আপনার বাসা কোথায়? এখানেই আশেপাশে, আমাকে একটু উদ্ধার করবেন, আমি সত্যি খুব বিপদে আছি। ওরা যদি আমাকে দেখে ফেলে তাহলে আমাকে সত্যি নিয়ে যাবে। আমি বললাম, কি বলছেন? আমি বুঝতে পারলাম না, কারা নিয়ে যাবে আপনাকে? আর আপনি এখানে? মেয়েটি তখন বলল, আপনি বেশি কথা বাড়াবেন না, আপনি দয়া করে আমাকে বাঁচান ওদের হাত থেকে। আমি জানি ওরা আশেপাশেই আছে। আমি এই গাছের আড়ালে আশ্রয় নিয়েছিলাম, মন খারাপ লাগছিল, খুবই দুঃখবোধ হচ্ছিল। তবে এখন আপনাকে দেখে কিছুটা সাহস ফিরে পেয়েছি। যদিও আপনাকে দেখে আমার ভয় পাওয়া উচিত অথবা আপনাকে দেখে আমার পালানো উচিত, তবে আমি পালাচ্ছি না, কারণ আপনাকে দেখে মনে হয়েছে আপনি একজন ভালো মানুষ। আমি মেয়েটির কোনো কথা বা আগামাথা কিছুই বুঝতে পারছিলাম না। আমি বললাম, জঙ্গলে আজকে অদ্ভুত সব ঘটনা ঘটছে আমার সঙ্গে। আপনি আমার সঙ্গে কোথায় যাবেন? অবশ্য আমার বাড়ি এখান থেকে অনেক দূরে, তবে খানিকটা দূরে একটা ছোট্ট কুঠির আছে, সেই কুঠিরে আমি থাকি। সেখানে আপনি চাইলে যেতে পারেন। আজকে অন্ধকার হয়ে গিয়েছে, সেজন্য আমি বাড়িতে ফিরবো না, এখানেই থাকবো। আমি সামান্য একজন কাঠুরিয়া। মেয়েটি তখন বলল, আচ্ছা ঠিক আছে চলুন। মেয়েটি দ্রুত গতিতে উঠে এসে খপ করে আমার হাত ধরে ফেলল। আমি যেন লজ্জায় মরে যাচ্ছিলাম। মেয়েটির হাত ছিল একদম ফোমের থেকেও নরম, যেন মনে হচ্ছিল নরম তুলতুলে কোনো বস্তু হাত দিয়ে ধরে ফেলেছি। তার শরীরে একটা মিহি মিষ্টি ঘ্রাণ আছে। ঘ্রাণটা নাকে আসতেই আমার শরীরে আত্মা যেন সব জুড়িয়ে যাচ্ছিল। আমি তখন তাকে বললাম যে আপনি। মেয়েটি কোনো কথা না বলে সোজা আমাকে খুব দ্রুত গতিতে সেখান থেকে টেনে নিয়ে আসলো। আমি তখন খেয়াল করিনি যে মেয়েটির পা শূন্যে, মাটিতে নেই। মেয়েটির পরনে খুব সুন্দর জামা, তা থেকে আলো ঝিকঝিক করে ঝরে পড়ছে, যেন মুক্ত ঝরে পড়ছে। মেয়েটি আমাকে হাত ধরে টেনে খুব দ্রুত গতির সঙ্গে আমার ঘরের কাছাকাছি নিয়ে আসলো। আমি সেখানেই আমার হাতে থাকা কোড়াল এবং কাঠের সেই বোঝাটা ফেলে মেয়েটার সঙ্গে চলে এসেছি। সেগুলো সেখানেই পড়ে আছে। আমি জঙ্গলের মধ্যের সেই কুড়ে ঘরের সামনে দাঁড়িয়ে হাঁপাচ্ছি, কারণ আমরা দুইজনই দৌড়ে এসেছি। মেয়েটা কিঞ্চিত হাঁপাচ্ছে। মেয়েটার দিকে তাকালেই যেন আমার পরনের ভেতরে একটা বাড়ি মেরে ওঠে। আমি তখন তাকে বললাম, আমার কোড়াল এবং কাঠের বোঝা তো ওইখানেই ফেলে এসেছি। মেয়েটি বলল, ওইগুলো পরে আনা যাবে, তবে এখন আমাকে বিপদ থেকে উদ্ধার হতে হবে। ওরা আমাকে খুঁজছে, নিশ্চয়ই আমাকে খুঁজে বেড়াচ্ছে। এখানে ওরা আসলে আপনি দয়া করে বলবেন না যে আমি এখানে আছি। তারপর আমি মেয়েটাকে বললাম, কিন্তু আপনি কে এবং আপনি এরকম অলৌকিকভাবে আমার সঙ্গে আচরণ কেন করছেন, বা আপনি কোথা থেকে এসেছেন? আপনাকে দেখে বা আপনার আচরণ দেখে সত্যি আমার কোনো কিছুই মাথায় ঢুকছে না। মেয়েটি তখন আমার দিকে এক চোখ করে তাকালো, তাকিয়ে বলল, সব বলবো।
আপনি ভিতরে চলুন। যদিও আমি কোনো মানুষকে বিশ্বাস করি না, তবে আপনাকে দেখি কেন যেন আমার এক মনেই বিশ্বাস করতে ইচ্ছে হয়েছে। আমি সমস্ত কিছু বলবো। ওরা আমার আমার রাজ্যকে ধ্বংস করে ফেলেছে। আমি যেখানে থাকি বা আমার বাবা যেখানে থাকে তাদেরকে সেখান থেকে বিতাড়িত করেছে, আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এটার ফল ওরা খুব শীঘ্রই পাবে, কারণ আমাদের জনগণ আমাদের পক্ষে আছে। তাই বলে মেয়েটি হাত ধরে আমাকে ঘরের ভেতরে ঢুকিয়ে নিয়ে গেল। চারিদিকে তখন ঘুটঘুটে অন্ধকার নেমে এসেছে। আমার আজকে যেন ভীষণ ভয় লাগছে। আমার সঙ্গে কি ঘটছে আমি যেন সেটাই বুঝতে পারছি না। ঘরের ভিতর গিয়ে সঙ্গে সঙ্গেই আমি ঘরের লাইটগুলো জ্বালানোর চেষ্টা করতে শুরু করলাম, কিন্তু মেয়েটার শরীরে চকচক করে আলো জ্বলছিল। তার শরীরের আলোতে যেন পুরো ঘরটা আলোকিত হয়ে উঠেছিল। আমি দিয়াশলাই বের করে হারিকেন দুটো জ্বালালাম। একটা বাইরে রাখি আর একটা ঘরের ভেতরে রাখি। অনেক সময় এখানে অনেক শেয়াল, কুকুর, হায়না এই জাতীয় জিনিসপাতি এসে আক্রমণ করে ঘরের চারপাশে। এই জন্য ঘরের চারপাশে বাউন্ডারি দিয়েছি, তবুও বাউন্ডারির ভিতর ঢুকে পড়ে। এই জন্যই বাহিরে আলোর ব্যবস্থা। আমি যেখানে থাকি অনেকেই সেটা জানে এবং অনেকে এখানে বিশ্রাম করার জন্য আসে। আমার কয়েকটা বন্ধুর কাছে এই ঘরের চাবিও আছে। আমি ঘরের ভিতরে বসে আছি, খাটের উপর, হারিকেন জ্বালানো। মেয়েটার শরীর থেকে হালকা হালকা করে আলোটা নিভে যাচ্ছে, একদম স্বাভাবিক মানুষের মতো হয়ে যাচ্ছে। কারণ হারিকেনের আলোটা মেয়ের চেহারার উপর পড়তেই তার চেহারাটা যেন একদম চকচক করতে শুরু করেছে। শ্যামলা বর্ণ তার। এরকম দুধে আলতা শরীর এর আগে আমি কোনো মেয়ের দেখিনি। এত সুন্দর কি কোনো মেয়ে হতে পারে? আমি তার দিকে তাকিয়ে আছি এক দৃষ্টিতে। আমার দৃষ্টি যেন পড়ছেই না, বুক ধকধক করছে। ভয়ে নাকি মেয়েটার সৌন্দর্য দেখে আমি জানি না, এত কাছাকাছি কোনো মেয়ের কাছে কোনোদিন যাইনি আমি। মেয়েটি আজকে আমার হাত ধরেছে এবং সে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। আমি তাকে বললাম, আপনি কে এবং আপনি আমার পিছু কেন নিয়ে এসেছেন? আমি বুঝতে পারছি না কিছু। আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন? মেয়েটি তখন বলল, আপনি দয়া করে একটু চুপ থাকুন, আমি সমস্ত কিছু আপনাকে বলবো। আমি এখন বিপদের আভাস পাচ্ছি। ওরা ঘরের বাহিরেই আশেপাশেই আছে, আমি সেটা টের পাচ্ছি। ওরা যদি আসে আপনি দয়া করে কিছু বলবেন না যে আমি এখানে আছি। বললে ওরা আমাকে নিয়ে যাবে। আপনি দয়া করে কিছু বলবেন না, ঠিক আছে? আমি বললাম, কিন্তু। ঠিক সেই মুহূর্তে দরজায় মিহি করে টোকা পড়ল। আমি বললাম, কে? ঘরের বাইরে থেকে দুজন পুরুষ কণ্ঠ আমাকে ডেকে উঠল। বলছি, ঘরের ভিতরে কেউ আছেন? আমি বললাম, জি আছি। কি কি চাই? লোক দুটো বললেন যে আমরা একটু অনুসন্ধানে এসেছি। আপনার এখানে কি কেউ এসেছে? আমি বললাম, আপনারা কারা? আমি এখানে একাই থাকি। এখানে কে আসবে? কেউ আসেনি। আপনারা কারা? লোক দুটো কথা বললেন না। আমি দরজা খুললাম। দরজাকে বললাম কি যে কি ব্যাপার, আপনারা কারা? লোক দুটো ঘোড়ার উপরে ছিল এবং আমি নির্ঘাত দেখে বুঝতে পারছি এরা অলৌকিক কোনো কিছু। এরা কোনো মানুষ নয়। একদম 6 ফুটের মতো লম্বা, পরনে কালো রঙের কাপড় পরা, চোখ দুটো জলজল করছে, চেহারাটাও চকচক করছে। এরা কারা বা কেন আমার পিছু নিয়েছে আমি জানি না, তবে যেভাবেই হোক এখান থেকে মেয়েটা যা বলেছে আমাকে তাই করতে হবে। আমি বললাম, না ভাই, এখানে কেউ নেই। আমি কাঠুরিয়া মানুষ, এখানেই থাকি, কাটকাটি। আমি তো সেই বিকালবেলায় চলে এসেছি, কেউ তো আসেনি। কোনো কিছু হারিয়েছে? লোক দুটো তখন বললেন, না, তবে কাউকে যদি দেখেন আমাদেরকে সঙ্গে সঙ্গে জানাবেন। আমি বললাম, কীভাবে জানাবো? লোক দুটো তখন বলল যে আপনি আমাদেরকে জোরে ডাক দিলেই আমরা এখানে এসে উপস্থিত হব। আমার নাম ইদ্রা। এই কথা শোনার পর আমি বললাম, বেশ অদ্ভুত নাম। লোকটি কোনো কথা না বাড়িয়ে ঘোড়াটা নিয়ে সোজা দরজা দিয়ে বেরিয়ে গেল। আমি ঘরের ভিতর চলে আসলাম, এসে দরজাটা লাগিয়ে দিলাম। খাটের উপর বসে আছি। মেয়েটার বুক তখনও ধরফর করছে, হাঁপাচ্ছে। মেয়েটার দুধে আলতা শরীর, পরনে খুব সুন্দর জামা, গায়ের সুঘ্রাণটা যেন আমাকে একদম মাতাল করে দিচ্ছিল। আমি তখন বললাম, আপনি কে বলুন তো, এবং আমার কাছে কেন উঠে এসেছেন? মেয়েটি আমার দিকে তাকিয়ে বলল, আসলে আমি কোনো মানুষ নই, আমি একটি জিনজাদি। আমার বাবা আমাদের অঞ্চলের জিনের সর্দার। এই কথা শোনা মাত্রই আমার বুক ধরফর করতে লাগলো। আমি যেন সেখানে কোনোভাবে কথাই বের করতে পারছিলাম না মুখ দিয়ে। মেয়েটি তখন কিছু একটা বুঝতে পেরে আমার কাছে এগিয়ে আসলো। আমার বুক ধরফর করছিল। সঙ্গে সঙ্গে মেয়েটির সেই শীতল হাতটি আমার বুকের বাঁ পাশে রাখলো। আমার হার্টবিট প্রায় 200-র কাতারে চলে গিয়েছিল। মেয়েটি একটা জিন বা একটা পরী, সেটা ভেবে নাকি ভয়ে, আমি বুঝতে পারছিলাম না। আমার বুকে হাত রাখা মাত্রই আমার হার্টবিট আরও বেশি বেড়ে গেল। মেয়েটা আমাকে বলল, কি ব্যাপার, আপনার হার্টবিট এত বেশি বেড়ে যাচ্ছে কেন? সঙ্গে সঙ্গে আমি ঠাস করে খাটের উপর পড়ে গেলাম। ওইখানে ছোট একটা চৌকি আছে, তারপর একটা তোষক রাখা। আমি এখানেই ঘুমাই, আর অনেক সময় দেখা যায় 3-4 দিন টানা এখানেই থাকতে হয়। রান্নাবান্না করেও এখানেই খাই। সমস্ত কাজ গুছিয়ে একবারে গাড়ি বোঝাই করে এখান থেকে নিয়ে যাই।
এখান থেকে রাস্তা সামান্য একটু দূরে, তবে গাড়ি এই পর্যন্ত আসতে পারে। আমি অচেতন হয়ে পড়লাম। ঠিক কতক্ষণ অচেতন ছিলাম আমি জানি না। রান্নাও করতে হবে রাত্রেবেলা। আমি সঙ্গে সঙ্গে লাফতে উঠে পড়লাম। রাত্রি কতটা গভীর তাও জানি না। মেয়েটি ঘরের এক কোনায় একটি চেয়ারের উপর বসে আছে। চেয়ারটাও আমি নিজে হাতে বানিয়েছিলাম। মেয়েটি আমাকে জ্ঞান ফেরা দেখে বলল, কি আপনার জ্ঞান ফিরেছে? আপনি হঠাৎ করে অচেতন হয়ে পড়লেন কিসের জন্য? আমি একজন জিন সেই জন্য? তবে চিন্তা নেই, আমি আপনার কোনো ক্ষতি করব না। আমি নেহাত বিপদে পড়েই আপনার কাছে এসেছি। আমি উঠে বসে পড়লাম। তারপর বললাম, জানি না আমার কি হয়েছিল। আসলে সত্যি কথা বলতে এত সুন্দরী কোনো মেয়েকে এর আগে আমি কখনো দেখিনি। সম্ভবত আপনার সৌন্দর্য দেখে বিষম খেয়েছি, তাছাড়া বিশেষ কোনো কিছু নয়। মেয়েটি আমার দিকে তাকিয়ে আছে, একটু মুচকি হাসল। এতক্ষণ মেয়েটার চোখে মুখে এক ধরনের শক্ত হাত ছিল, কিন্তু হঠাৎ করে সেটা কেটে গিয়ে যেন বসন্তের হাওয়া তার মুখের মধ্যে বলতে শুরু করলো। আমি তখন তাকে বললাম, জি আপনি বলুন, আপনার নাম কি? মেয়েটি বলল, আমার নাম সিদরাতুল। আমি বললাম, খুব সুন্দর নাম, নামটা বেশ মিষ্টি। আপনিও দেখতে বেশ মিষ্টি, কিন্তু আপনার পেছনে ওরা কেন পড়েছে? আর ওরা কি মানুষ না, ওরাও কি জিন? তখন মেয়েটি বলল, হ্যাঁ ওরাও জিন। আমি বললাম যে, কিন্তু আপনার ঘটনাটা বলুন, আপনার বাবা আপনাদের এলাকার সর্দার, কিন্তু আপনি? মেয়েটি তখন বলল, আমার ঘরের বাহিরে যে লোকটি এসেছিল উনি মূলত আমাদের অঞ্চলের আমার বাবার খুবই খাস লোক। বাবার আশেপাশে সবসময় থাকেন। এক প্রকার আমার বাবা আমাদের ওই ছোট কাবিলার সর্দার, ওইখানে তিনি সমস্ত কিছু মেনটেন করেন। কিন্তু ওই শয়তান আমার বাবার যে কাছের লোক, উনি আমার বাবাকে ধোঁকা দিয়েছেন। ধোঁকা দিয়ে আমাদেরকে ওইখান থেকে বিতাড়িত করেছেন এবং আমাদেরকে এখান থেকে পালাতে বাধ্য করেছে। আমাদের অনেক সহায় সম্পত্তি আছে সেখানে। তাছাড়া আমার বাবা বিগত 300 বছর ধরে আমাদের এই কাবিলার সর্দার এবং সবাই তাকে মানে। কিন্তু এই শয়তান জিনটি আমার বাবাকে ভড়কেছে এবং সে আমাকে বিয়ে করতে চায়। এবং আমার বাবা যখন তার আসল সত্য জেনে যায়, তখন আমার বাবাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য অনেক কিছু করেছে। আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী ছিল, সেই শুভাকাঙ্ক্ষী আমার বাবা এবং মাকে দূরে কোনো একটা জায়গায় সরিয়ে ফেলেছে, মানে এই নিরাপদ স্থানে। আর সেই সঙ্গে আমাকেও সরিয়ে ফেলেছে। তবে যাত্রাপথে আমি হঠাৎ করেই হোঁচট খেয়ে পড়ে যাই এবং সেই বাহনে আমি আর চড়তে পারিনি। আমার মা আমাকে বলেছিল নিরাপদ স্থানে সরে যাস। তারপর আমি এখানে চলে আসি, মানুষের জগতের খুব কাছে। আমি জানি যে জঙ্গলের মধ্যে মানুষ থাকে না, তবে হঠাৎ করে আপনার সঙ্গে দেখা হয়ে আমার পরাণে যেন পানি ফিরে এসেছে। সত্যি কথা, আমি প্রথম দেখায় যে আপনাকে বিশ্বাস করে ফেলতে পারবো ভাবতে পারিনি। আপনি অনেক বিশ্বাসী একজন লোক। আর তাছাড়া আপনি যে আমাকে দেখতে পাচ্ছেন সেটাও আমি বুঝতে পারছিলাম না। আপনি যখন আমাকে দেখতে পাচ্ছিলেন, আমি জানি না কিসের জন্য, তবে আমি অদৃশ্য হয়েছিলাম যে কোনো মানুষ আমাকে দেখতে পারবে না। কিন্তু ওই জিনগুলো সত্যি সত্যি খুঁজে খুঁজে আমার পেছন পেছন চলে এসেছে। ওরা নিশ্চয়ই আশেপাশে কোথাও একটা আছে। এখান থেকে আমাকে খুঁজে না পেলে ওরা যাবে না, আর যদি নাও পায় অন্য জায়গায় গিয়ে খুঁজবে। আমি আসলে খুব বিপদে আছি। ওরা যদি আমাকে খুঁজে পায় আমাকে বিয়ে করবে। ওই জিনটি খুবই বাজে এবং বখাটে। আপনি ওদের থেকে সাবধানে থাকবেন, কখনো দেখা হলে ওদের কাছে যাবেন না। আমি বললাম, তুমি এইসব বিষয় নিয়ে কোনো চিন্তা করো না সিদরাতুল। আমার কাছে আমার মায়ের দেওয়া তাবিজ আছে। আমার মা আমাকে এক কবিরাজের কাছ থেকেই তাবিজটা এনে দিয়েছিল। এই কবিরাজ থাকলে কোনো দুষ্ট এবং খারাপ জিন আমার কাছে আসতে পারবে না, এতটুকু তুমি নিশ্চিত থাকো। সিদরাতুল নামের সেই পরিমেয়টি আমার দিকে তাকালো, একটু মুচকি হাসলো। আমি বললাম, কোনো সমস্যা নেই, ও আমার কাছে আসতে পারবে না এবং ওই জিন আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। যাই হোক, আসলে খুব রাত হয়েছে তো আমার একটু ক্ষুধাও পেয়েছে, একটু রান্নাবান্না করতে হবে। আমি আপনার জন্য কিছু রান্না করি। হ্যাঁ, আমি তো আজকে শিকারেও যেতে পারিনি, এখানে কিছু শাকসবজি হয়তো আছে, আপনি কি সেগুলো খেতে পারবেন? সিদরাতুল নামের সেই পরিমেয়টি বলল, আপনার কিছু করতে হবে না, আপনি কি খাবেন সেটা বলুন। আমি বললাম, মানে? পরিমেয়টি বলল, আপনি কি খাবেন সেটা বলুন, আমি দেখছি আপনাকে কি খাওয়ানো যায়। আমি তার দিকে হা করে তাকিয়ে আছি। মেয়েটি আসলে অলৌকিক ক্ষমতার অধিকারী। আমি বললাম যে, পেট ভরার মতো যা কিছু হলেই হবে। আমি বাহিরে আসলাম। বাহিরে সেখানে একটা কুয়া আছে। কুয়াটা অনেক বছর আগে সম্ভবত এখানে কেউ খুঁড়েছিল। সেই কুয়াকে ঘিরেই আমি এখানে এই ঘরটা তৈরি করেছি। কুয়ায় বৃষ্টির পানি জমে থাকে। আমি বালতি দিয়ে পানি তুললাম। পানি তুলে সবেমাত্র হাত মুখ ধুবো। হারিকেনের আলোটা চারিদিকটাই খুব বেশি আলো ছড়াচ্ছে না। হঠাৎ করেই গাছের আড়ালে পাশে দেখতে পেলাম 2-3 জোড়া লাল চোখ আমার দিকে তাকিয়ে আছে। সম্ভবত জিনগুলো আমাকে সন্দেহ করছে বা আমাকে বিশ্বাস করছে না, তা না হলে ওরা আমার এখান থেকে চলে যেত। আমি সামনের দিকে হারিকেনটা নিয়ে তাকালাম। তাকে বললাম, কে? এই কে ওখানে? কোনো উত্তর আসলো না। খানিকক্ষণ বাদে সেই চোখগুলো আস্তে আস্তে করে নিভে যেতে লাগলো। একটু সাহস করেই বললাম,
কারণ আমার সঙ্গে আমার মায়ের দেওয়া সেই তাবিজ আছে, যে তাবিজ থাকলে জিনেরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি তারপর ঘরের মধ্যে চলে আসলাম। আমি সম্ভবত বাহিরে সর্বোচ্চ 10 মিনিট ছিলাম। বাহিরের দরজা জানালা এবং আশেপাশের সমস্ত জিনিসপাতি বাড়ির চারপাশ থেকে চক্কর দিয়ে ঘরের মধ্যে সবেমাত্র গিয়েছি। যাওয়া মাত্রই দেখলাম নিচে একটা পাটি লাচা। আমি এখানে পাটি লেচে রেখেছি, তার ওপরে নানান কড়ির বাটি এবং সেই বাটির মধ্যে নানান রং বেরঙের খাবার রাখা, মাছ, মাংস, ডিম, ভাত, আরও কিছু মিষ্টি, ফলমূল, পাশাপাশি আরও বেশ কিছু ভালো ভালো বস্তু, যা কিনা আমি আমার জীবনে কোনোদিন খাইনি। মানে একসঙ্গে এত খাবার কখনো চোখেই দেখিনি। এবং সমস্ত খাবার থেকে ধোঁয়া উঠছে। আমি কিছু বুঝে উঠতে পারলাম না। বুঝে ওঠার আগেই সিদরাতুল নামের সেই পরিমেয়টি আমাকে বলল, তুমি এখানে বসো, তোমার জন্য এই খাবারগুলো আমি নিয়ে এসেছি, তোমার খুব ভালো লাগবে খাবারগুলো, খেয়ে দেখো, আমাদের ওইখানকার খাবার খুব সুস্বাদু। আমি ওকে বললাম, কিন্তু তুমি এগুলো করতে গেলে কিসের জন্য? এমনিতেই জিনগুলো ঘরের আশপাশ দিয়ে ঘোরাফেরা করছে, তুমি কি এগুলো আনতে বাইরে গিয়েছিলে? সিদরাতুল তখন বলল, না, আমি এখানেই বসে এগুলো করেছি। আমাদের কিছু জাদু ক্ষমতা আছে, পাশাপাশি আমি ওইখানকার সর্দারের মেয়ে না, আমার মধ্যে বিশেষ কিছু ক্ষমতা আছে, সেই ক্ষমতা বলেই আমি কাজটা করেছি। তুমি বললে না তোমার ক্ষুধা লেগেছে, তুমি আমার এতখানি একটা উপকার করছো। আর হ্যাঁ, আমি কিন্তু তোমাকে বেশ কয়েকদিন জ্বালাবো, কারণ আমার বাবা মা না আসা পর্যন্ত আমি তোমার কাছেই থাকবো, এইখানেই থাকবো, ঠিক আছে? আমি বললাম, এইখানে থাকলে জিনগুলো তো তোমাকে যে কোনো মুহূর্তে নিয়ে যেতে পারে। ও তখন বললো, না, নিয়ে যেতে পারে না। তোমার মনে নেই, তুমি নিজেই তো বলেছো এই বাড়ির আশেপাশে নাকি বন্ধ দেওয়া আছে, খারাপ এবং দুষ্ট জিন নাকি এর ভিতরে ঢুকতে পারবে না। সে তো আমার কোনো সমস্যা নেই, আমি এখানেই থাকতে পারবো। তুমি যদি চলে যেতে চাও তাহলে চলে যেতে পারো, কিন্তু তুমি তো প্রতিদিন এখানে আসো, তাই না? আমি বললাম, হ্যাঁ, মাঝে মধ্যে আসি, তবে ইদানিং একটু বেশিই কাজ আছে এদিকে একটু আসা হবে। সিদরাতুল আমাকে তখন আমার প্লেটের মধ্যে খাবার তুলে দিল, কড়ি এবং কাঁসার প্লেট। এরকম দামি প্লেট এর আগে আমি কখনো খাইনি। দামি প্লেটে খাবারগুলো তুলে দিতে লাগলো একে একে করে, যেন মনে হচ্ছিল আমার স্ত্রী আমার প্লেটে খাবার তুলে দিচ্ছে। সিদরাতুল দেখতে অসম্ভব রকমের রূপবতী, তার শরীর থেকে এক ধরনের সুন্দর ঘ্রাণ বের হয়, ঘ্রাণটা যেন আমাকে মাতম করে তোলে। আমি তখন ওকে বললাম যে, তুমি খাবে না? ও বলল, হ্যাঁ। আমি বললাম, তাড়াতাড়ি প্লেট নিয়ে খাও। ও খেতে চাইছিল না, জোর জবরদস্তি করে তারপর আমি ওকে খেতে দিলাম। খাবারটা খেলো, আমরা দুজন খাবার খেলাম। এখন সমস্যা হচ্ছে, কিছুক্ষণ যাওয়ার পর সিদরাতুল্লের মন খারাপ হয়ে গেল। আমি ওকে বললাম, কিছু কি হয়েছে? ঘুমাবে না তুমি? ও বলল, আমরা তো রাতের বেলা ঘুমাই না, আমরা দিনের বেলা ঘুমাই, রাত্রে জেগে থাকি। আমার শরীর ভীষণ ক্লান্ত লাগছিল, যদিও অনেকক্ষণ ঘুমিয়েছি, তবুও সারাদিন যে কাজ করেছি, কাজের হারে শরীর একদম ক্লান্ত হয়ে পড়েছে। আমি তখন বললাম যে, আচ্ছা ঠিক আছে, আমিও তাহলে ঘুমাবো না, তোমার সঙ্গে গল্প করা যাক একটু। আচ্ছা বলো তো, তোমাদের এখানে কি কি আছে, আর আমি ওইখানে গেলে কি কি দেখতে পারবো? ও তখন বলল, কেন, তুমি কি এখানে যাবে? গল্প করতে করতে কখন যে আমি ঘুমিয়ে পড়লাম আমি জানি না। আমি ওইখানেই পাটির ওপরেই শুয়ে পড়লাম। আমি ঘুমিয়েছি কখন বলতে পারবো না। খাটের ওপরে সিদরাতুল বসেছিল। আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠলাম, দেখলাম ঘরের মধ্যে বা ঘরের আশেপাশে কেউ নেই। আমি ওকে খুঁজতে লাগলাম। গতকালকে কি তাহলে আমি একটা দুঃস্বপ্ন দেখেছি? আমি বুঝতে পারলাম না মেয়েটা কোথায় গেল, আর আশেপাশে তো কোথাও ওকে দেখতে পাচ্ছি না। সূর্যের আলো ফোটা মাত্রই মেয়েটা কি গায়েব হয়ে গেল, বা কেউ চলে গিয়েছে? আমি আশপাশে নজর বোলাতে লাগলাম। আমার বিশ্বাস হচ্ছিল না যে গতরাতে যা ঘটেছে তা সত্য, তবে বিশ্বাস করতেই হবে, কারণ গতকালকের কাঁসার সেই খালি প্লেটগুলো টেবিলের উপর খুব সুন্দর করে সাজানো, এবং সেগুলো সিদরাতুল নিজেই হয়তো সাজিয়েছে। আমি পরদিন সকালবেলা উঠে আমার ঘরে তালা দিয়ে বা যেভাবেই হোক ওইগুলো করে আমি চলে গেলাম সোজা সেই গাছের তলায়। সেখানে আমার কুড়াল এবং সেই বোঝা পড়েছিল। আমি সেই কুড়ালটাকে তুলে নিলাম, বোঝাটাকে সাইডে রেখে চলে গেলাম সেই গাছের দিকে, যে গাছটা গতকাল কেটেছিলাম। গাছটাকে আমাকে নিয়ে আসতেই হবে, যেভাবেই হোক কষ্টমষ্ট করে নিয়ে আসতে হবে। আমি গাছটাকে প্রায় দুপুর পর্যন্ত কষ্টমষ্ট করে কাটলাম। আজকে খাবার নিয়ে আসা হয়নি। গতরাতে যা ছিল, সকালে কিছু খাবার ছিল, তা খেয়ে আমি এসেছি। চিড়ামুড়ি নেছির সাথে এগুলো করে খেতে হবে, আর দুপুরের দিকে বাসায় গিয়ে রান্না করতে হবে। আমার মনেই ছিল না যে সিদরাতুল আমার সঙ্গে আছে। আমি কাটছিলাম, শরীর ঘেমে একদম নিয়ে গেছে, একদম মনে বিধিকিস্ত অবস্থা। বিশ্রাম নেওয়ার জন্য সেখানে সবেমাত্র বসবো, ঠিক সেই মুহূর্তে দেখলাম সিদরাতুল আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি তাকে বললাম, তুমি এখানে এখানে এসেছো, জিনগুলো যদি তোমাকে দেখে? ও তখন বলল, ভয় পেও না, জিনেরা দিনের বেলাতে বিচরণ করে না বা আশেপাশে থাকে না, এখানেও থাকবে না। আমি এখানে আছি তোমার ভরসায় বা তোমার সাহসে, সেহেতু তুমি চিন্তা করো না। তোমার জন্য খাবার নিয়ে এসেছি আমি, এই যে।
আমি বললাম, তুমি এত কষ্ট করতে গেলে কিসের জন্য, আর সকালে উঠে কোথায় গিয়েছিলে? ও বলল, ঘুমিয়েছিলাম। আর ঘুমিয়েছিলাম তখন তুমি আমাকে দেখোনি? আমি তো খাটের উপরেই ঘুমিয়েছিলাম। আমি বললাম, না, খেয়াল করিনি। সম্ভবত তুমি অদৃশ্য হয়েছিলে, তাই না? ও বলল, হ্যাঁ, আমরা ঘুমানোর সময় আমাদের সমস্ত সিকিউরিটি নিয়ে ঘুমাই, কিন্তু ঘুমানোর সময় তুমি আমাকে অদৃশ্য অবস্থায় দেখলে না কিসের জন্য? আচ্ছা, যাই হোক, খাবারগুলো খেয়ে নাও, তোমার নিশ্চয়ই ক্ষুধা লেগেছে, তাই না? আমি বললাম, খুব লেগেছে। এই ভারী ভারী কাঠ আমাকে এখন বয়ে নিয়ে যেতে হবে, খানিকটা বিশ্রামও করতে হবে। সিদ্ধাতুলকে সঙ্গে নিয়ে আমি সেখানে বসে খাবারগুলো ওইখানে পেতে খেতে লাগলাম। খুব সুস্বাদু খাবার হয়েছিল। ও নিজে থেকে খেতে চাইছিল না, আমি ওকে জোর করে আবার খাবার খেতে বললাম। ও খাবারটা খেলো। খেয়ে আমরা ওইখানে কিছুক্ষণ গল্প করলাম। তারপর বিকেল পর্যন্ত আমার সঙ্গে এখানে বসেছিল। সন্ধ্যা লাগার অনেকটা আগেই ও আমাকে বলল, চল আমাদেরকে বাড়িতে ফিরে যাওয়া উচিত, কারণ এখানে থেকে ওরা নিশ্চয়ই আবার আসতে পারে। যদিও এখানে আর আসবে না, কারণ ওরা তোমাকে যা সন্দেহ করেছিল তা সম্ভবত দূর হয়েছে। তা না হলে সকালবেলা বা ফজরের আগে ওদেরকে আমি দেখতে পেতাম। আমি যখন বাইরে বের হলাম তখন ওদেরকে দেখতে পাইনি, তার মানে ওরা আশেপাশে নেই বা ছিল না। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে। হাঁটতে হাঁটতে বাড়ির কাছে চলে আসলাম। আজকে এসে সন্ধ্যার দিকে কুপি জ্বালিয়ে ঘরের ভিতরে সবেমাত্র গিয়েছি। ওই মুহূর্তে সেই জিনের দল হাজির। আমাকে বলছে, সত্যিই কি তোর কাছে এই অমুক মেয়েটি আসেনি? আমি বললাম, না। আপনারা কারা বলুন তো, এবং কেন এসেছেন আমার কাছে? আমি এখানে থাকি একা একা, আমার সঙ্গে কে থাকবে? কেউ নেই। আপনারা যান এখান থেকে। জেলেদের মধ্যে একজন বলল, সর্দার, ওকে ধরে দুটো গুঁতা দিন, তাহলেই ও ঠিকই পই পই করে বলে দিবে যে মেয়েটা কোথায় আছে। আমি বললাম, আশ্চর্য তো, আপনারা একে তো আমাকে এসে জ্বালাচ্ছেন, তারপর আবার এরকম কথা বলছেন, মারবেন। ব্যাপার কি, আপনারা কারা? হঠাৎ করেই সেই লোকটি বলে উঠলেন, আমরা কারা সেটা শুনলে তুই ভয় পাবি, তবে আমি সেটা জানাতে চাচ্ছি না। তবে এতটুকু জেনে রাখ যে তোর কপালে দুঃখ আছে। যদি এটা না করতে চাস তাহলে মেয়েটা কোথায় আছে আমাদেরকে বলে দে। নিশ্চয়ই তুই লুকিয়ে রেখেছিস, তা না হলে ও এখান থেকে কোথায় যাবে? আমি বললাম, কোন মেয়েটা? তখন সে বলল যে এরকম একটা মেয়ে দেখতে, এরকম এরকম কাপড় পরা। আমি বললাম, ওই মেয়েটা? আমি তো ওই মেয়েটাকে আমাকে দেখে দৌড় দিতে দেখেছি। দক্ষিণ দিকের জঙ্গলের দিকে দৌড় দিয়েছে, ওদিকে সম্ভবত চলে গিয়েছে। তখন সেই জিন লোকটা বলল, তাহলে আমাকে কালকে বলিসনি কিসের জন্য? আমি বললাম, কালকে তো আপনি আমাকে এরকমভাবে জিজ্ঞেস করেননি। আমি কাঠ কেটে সন্ধ্যার দিকে ফিরছিলাম, ঠিক সেই মুহূর্তে দেখি এরকম একটা মেয়ে আমাকে দেখিয়ে ভয় দৌড় মারলো, মেরে ওদিকে চলে গেল। তারপর আমি আর তাকে দেখিনি। কালকে আমাকে জিজ্ঞেস করতেন। লোক দুটো বলদের মতো খুব দ্রুত গতিতে দক্ষিণের দিকে যেতে শুরু করলো। আমি বুঝতে পারছি এরা জিন, এবং এরা নিশ্চয়ই খুবই বোকা টাইপের হয়। আমার ভরকানো কথা ওরা ভরকে গিয়ে সোজা দক্ষিণের দিকে যেতে শুরু করেছে। ঘরের মধ্যে থেকে সবই সিদ্ধাতুল শুনছিল। ও হেসে একদম আটখানা হয়ে গেল। বলল, তুমি তো বেশ ভালোই বুদ্ধিমান, ওদেরকে এরকমভাবে ভরকে দিলে আর ওরা চলেও গেল। আমি বললাম যে জিনেরা খুবই বোকা হয়, তাই না সিদ্ধাতুল? ও বলল, হ্যাঁ, আসলেই খুব বোকা হয়। তুমি যে ওদেরকে বোকা বানালে, ওরা বোকা হয়ে চলেও গেল। যাই হোক, বিষয়টা আমার কাছে বেশ ভালো লেগেছে, এক প্রকার আনন্দের বিষয়। তোমাকে ধন্যবাদ। তুমি তোমার নামটা কিন্তু বলনি। আমি বললাম, আমার নাম দিয়ে কি যায় আসে, আমার নাম হচ্ছে বিলাল। ও বলল, খুব সুন্দর নাম। তোমাদের এক লোকের নাম বেলাল, আমাদের ওইখানে একজন মানুষ আছে, থাকে উনি, তো ওনার নামও বেলাল। যাই হোক বেলাল, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে আশ্রয় দিয়েছ। আমি বললাম, একদমই না, তোমাকে আশ্রয় আমি দিইনি, বরঞ্চ তুমি আমাকে এখানে আশ্রয় দিয়ে রেখেছ, খাওয়াচ্ছ 3 বেলা, তারপর আবার এত সেবা যত্ন করছো। এরকমটা কে করে বলো? ও তখন আমাদেরকে তাকালো। আমরা বেশ খানিক্ষণ সেখানে বসে গল্প করলাম। খানিক্ষণ বাদে আমি খেয়াল করলাম ও জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। সম্ভবত ওর মন খারাপ। আমি এসে বললাম, সিদ্রাতুল, তোমার কি হয়েছে? তোমার কি মন খারাপ? ও বলল, না, বাবা মার কথা খুব মনে পড়ছে, ওনারা কোথায় আছে জানি না, তবে সত্যি কথা বলতে ওনাদেরকে খুব মিস করছি। আমার ছোট 2 ভাই বোনকে, ওদেরকেও খুব মিস করছি। আমাদের কি সুন্দর সংসার ছিল। আমার ধারণা যে আমাকে এরকম বেশি দিন থাকতে হবে না, আমার বাবা মা আমাকে ঠিকই নিতে আসবে, আর আমাদের রাজ্য আমরা খুব শীঘ্রই ফিরে পাবো। কারণ হচ্ছে আমাদের ওইখানে অনেক জনতা আছে যারা কিনা আমার বাবার ভক্ত, ওদেরকে কখনোই মেনে নেবে না। আর ওইখানকার সমস্ত সম্পত্তি সব আমার নামে করা, মানে ও আমাকে বিয়ে করতে চায় এই কারণেই। বিয়ে করলে উত্তরাধিকারী সূত্রে সমস্ত কিছু ওই পাবে, সেহেতু ও আমাকে এই জন্য খুঁজে বেড়াচ্ছে। আর আমি মূলত চাই না যে ওকে বিয়ে করতে। ও খুবই বখাটে একজন জিন। আর সত্যি কথা বলতে আমার বাবা মাকে আমি খুব মিস করছি। সিদ্রাতুলের মুখ দিয়ে চোখ দিয়ে একদম টপ টপ করে পানি পড়ছে। আমি বললাম, কান্না করো না সিদ্রাতুল, আমি তোমার বাবা মাকে খুঁজবো, তাদেরকে তোমার কাছে হয়তো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব, তুমি কান্না করো না। সিদ্ধাতুল দৌড়ে এসে আমার কাছে এসে আমাকে হালকা করে জড়িয়ে ধরল। ও বলল, তোমাকে অনেক ধন্যবাদ বিলাল, তুমি আমাকে আসলেই খুব বুঝতে পারছো।
অন্য কেউ হলে আমাকে কখনো জিজ্ঞেসই করতো না। বাড়িতে থাকতো, আমি একা থাকতাম। বাবা সবসময় রাজ্যের কাজে ব্যস্ত থাকতো, আর মা, সেও এরকম। কেউ আমাকে এরকমভাবে জিজ্ঞেস করেনি, কিন্তু তুমি একমাত্র যে কিনা আমাকে এরকম ভালোভাবে জিজ্ঞেস করলে যে আমার মন খারাপ কেন। আজ পর্যন্ত আমাকে এরকমভাবে কেউ জিজ্ঞেস করেনি। সত্যি তোমাকে আমার খুব একজন ভালো বন্ধু বলতে ইচ্ছে করছে। আমার বন্ধু হবে তুমি? আমি বললাম, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমি শুনেছি জিন্নাদের বয়স নাকি অনেক বেশি হয়। তোমার বয়স কি অনেক বেশি? সিদ্ধাতুল তখন বলল, বেশি না, 108 বছর বয়স মাত্র। আমি বললাম, কি বলছো তুমি? 108 বছর বয়স, তাও বেশি না? 108 বছর তো আমাদের মানুষেরা বাঁচেই না। ও বলল, হ্যাঁ তা ঠিক আছে, জিনেদের বয়স অনেক বেশি। আমি তাকে হাসাতে লাগলাম, একটা ফানি কথা বলে হাসাতে সে হেসে গড়িয়ে যাচ্ছিল। হঠাৎ করে বলল যে, থাক বেশি হাসিও না, পরে জিনের দল এখানে চলে আসলে আমাকে আর এখান থেকে নিয়ে যেতে পারবে না। ওই দিনকে অনেক রাত পর্যন্ত আমরা গল্প করলাম, তারপর আমি ঘুমিয়ে গেলাম। এর 2-3 দিন আমি ওইখানকার কাঠ সংগ্রহ এবং এক জায়গায় আনার কাজে ব্যস্ত হয়ে পড়লাম। 3 দিন পরে আমি সিদ্ধাতুলকে বললাম, আচ্ছা সিদ্ধাতুল শোনো, আজকে তো আমাকে এই কাঠগুলো গাড়ি বোঝাই করে আড়তে নিয়ে যেতে হবে, সেখান থেকে বিক্রি করতে হবে। বিক্রি করে তারপর হয়তো আমি 2 দিন এখানে আসবো না, তবে এসে তোমাকে দেখে যাব। ও বললো, 2 দিন আসবো না? তাহলে আমার কি হবে? আমার খুবই মন খারাপ লাগবে এখানে থাকলে, একা একা ভালো লাগবে না, তুমি এসো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর আমি কাঠগুলো গাড়িতে বোঝাই করলাম। একটা বড় ঘোড়ার গাড়ি নিয়ে এসেছিলাম, তার মধ্যে সমস্ত জিনিস বোঝাই করলাম। এত কাঠ কেটেছি গত 4-5 দিনে যে এগুলো 2 খেপে নেওয়া লাগবে। ঠিকই তাই হলো। বড় দুটো গাড়িতে করে আমি কাঠগুলো সোজা সমিলে নিয়ে গেলাম। সেখানে যাওয়ার পর এক মহাজন আছে, তিনি মূলত এই কাঠগুলো চড়া দাম দিয়ে কেনেন। এগুলো জঙ্গলের ভেতরে থাকে এবং একটু দামি কাঠ। আমি সেগুলো বিক্রি করলাম। 1 সপ্তাহের মেহনত আমার হাতে দিল। আমি সেগুলো হাতে পেয়ে বেশ খুশি ছিলাম, কারণ প্রায় 14,000 টাকা পাওয়া গিয়েছে। যদিও এটা কম, তবুও বেশ ভালো টাকায়। ওনারা আমাকে কমই দেন, কারণ হচ্ছে এর মধ্যে অনেক কিছু বাদ যাবে। আমি বলেছিলাম যে এর দামটা এত কম না। ওনারা মূলত গাড়ি ভাড়া এবং যাবতীয় সমস্ত খরচ বাদ দিয়েই আমাকে 14,000 টাকা দিয়েছিলেন। সব মিলিয়ে আমার মেহনতের টাকা, এই টাকা দিয়ে অন্ততপক্ষে কিছু দিন বা মাস আমি চলতে পারবো বাড়িতে, এবং খুব ভালো সময় কাটবে। ওদিনকে বিকেলবেলা আমি বাড়িতে ফিরে আসলাম। বাড়িতে এসে আমি মাকে বললাম, মা আমি জঙ্গলে যাচ্ছি একটু, এই টাকাগুলো এবং বাজারগুলো রাখো, বেশ ভালো মন্দ কিছু কিনে নিয়ে এসেছিলাম। মা ওইগুলো দেখে খুব খুশি হয়েছিল, বললো, এত টাকা? আমি বললাম, মা রাখো, এগুলো তুমি রাখো, বাজার সাথে করে খেও, আমি কয়েকটা দিন আসবো না, জঙ্গলে আর কিছু কাজ আছে, কাঠ কাটতে হবে। তাই বলে সেদিনকে আমি চলে আসলাম জঙ্গলের দিকে। সন্ধ্যা তখন লেগে এসেছে। মুনতাহা তখন ওই বড় পুকুরের পাড়ে বসে আছে। আমি মুনতাহার কাছে গেলাম। যাওয়ার পর পেছন থেকে মুনতাহাকে একটা ভোঁ দিতেই মুনতাহার সঙ্গে সঙ্গে ভয় পেয়ে আমার শরীরের উপর চড়ে বসলো এবং আমার গলা চেপে ধরলো। মুনতাহাকে এত কাছাকাছি এর আগে আমি কখনো দেখিনি, আমার শরীরে এতটা কাছে। হঠাৎ করে মুনতাহা আমাকে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে আমাকে বলল, আমি আসলে বুঝতে পারিনি, তুমি আমাকে এরকমভাবে ভয় দিলে কেন? আমি বললাম, এমনি দিয়েছিলাম, তুমি আমাকে। আমি কাশছিলাম, কারণ ও আমার গলা চেপে ধরেছিল। মুনতাহা আমার দিকে তাকিয়ে বলল, তোমার লাগেনি তো দেখি? ও বারবার আমার শরীরে হাত দিচ্ছিল। ওর নরম শরীর আর ওর শরীরের ঘ্রাণ আমার আত্মাকে যেন জড়িয়ে দিত। আমি একটু একটু করে কেন যেন মুনতাহার দিকে একটু আকর্ষণ বোধ করতাম। ওর প্রতি কেমন যেন আমার ভালো লাগা কাজ করতো। এই জন্য আমি আর বাড়িতে থাকতে পারতাম না। মুনতাহা আমাকে বলল, আমি আসলে বুঝতে পারিনি, তোমার কোথাও লাগেনি তো? আমি বললাম, না একদমই লাগেনি, লাগবে কিসের জন্য? তারপর মুনতাহা সন্ধ্যা লাগার কিছুক্ষণ পর আমাকে নিয়ে ঘরের মধ্যে চলে গেল। বলল, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, তুমি কালকে আসনি, আজকে কেন আসলে? তোমার আর আসার দরকারই ছিল না। আমি বললাম, আহা বাবা রাগ করে না, এসেছি তো। আর আমার মূলত কাজ ছিল কালকে, বাড়িতে বাজারের সাথে কিছু করে দিয়ে এসেছি, আর মা বোন ওরা একটু অসুস্থ ছিল, এই জন্য আমি করে এসেছি। মুনতাহা তখন বলল, আমাকে তোমার মা এবং বোনের সঙ্গে কখন পরিচয় করে দিবে বলো, ওইখানে কখন নিয়ে যাবে? আমি বললাম, নিয়ে যাব, আর কয়েকটা দিন এখানে থাকো। মূলত ওইখানে নিয়ে যেতে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে ওইখানে গেলে যদি জিনেরা তোমাকে আবার ধরে ফেলে। এখানে তুমি নিরাপদে আছো, বরঞ্চ ভালো আছো। ও বলল, তা অবশ্য ঠিক বলেছ। আমাদের দিন বেশ ভালো কাটতে শুরু করলো। এত ভালো দিন আমি কাটাইনি বহু বছর ধরে। ছোটবেলা থেকে অভাব অনটন এবং নানান ধরনের কসরতের মধ্যে দিয়ে সময় পার করেছি। আমি অনেক মেহনতি, সেটা মুনতাহা আমার কাজকর্ম দেখে প্রতিদিনই বুঝতো। প্রতিদিন যখন আমি কাজে যেতাম এবং কাজ থেকে ক্লান্ত হয়ে ফিরতাম, ও তখন আমার জন্য গামছা এগিয়ে দিত, আমার জন্য খাবার এগিয়ে দিত, যেন মনে হচ্ছিল আমার ছোট্ট একটি সংসার এখানে গোছানো হয়েছে। আমি নিচে শুতাম আর মুনতাহা চৌকির উপরে শুতো। যদিও রাতের বেলা ঘুমাতো না, আমার দিকে চেয়ে থাকতো। আমি ঘুমিয়ে পড়লে নাকি আমার দিকে চেয়ে থাকতো। একদিন রাতে আমি আচমকা ঘুম ভেঙে দেখি আমার দিকে তাকিয়েই আছে।
আর আমি সকালবেলা যখন ঘুম থেকে আমি উঠতাম তখন আমি ওর দিকে তাকিয়ে থাকতাম। দিন গড়াতে লাগলো। এর মধ্যে আমি যে কবে ওর প্রেমে পড়ে গেলাম আমি জানি না। তবে এই অনুভূতিকে আমি জানাবো কিভাবে, সেটা জানানোর জন্য তো একটা বিশেষ মুহূর্ত বা একটা বিশেষ কিছুর প্রয়োজন আছে। আমি সেটার অপেক্ষা করতে লাগলাম কবে সেই বিশেষ মুহূর্ত হয়। একদিন রাতের বেলা আমি এবং মুনতাহা ঘরের বাহিরে বসে আছি। জিনগুলো এখানে আর আসবে না আমি জানি, এবং মুনতাহাও জানে। মুনতাহা আমার কাছে বসে আছে। ও আমাকে বলল, চলো তোমাকে আমি একটা জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আমি বললাম, দেখো তোমার এখন এখানে যাওয়াটা ঠিক হবে না, তুমি এখানে থাকো। মুনতাহা আমার তেমন কোনো কথা শুনলো না। সেটাতে আমার হাতটা ধরলো। হাতটা ধরে ওর শরীরের খুব কাছাকাছি নিয়ে আমাকে ওর শরীরের সঙ্গে এক প্রকার জড়িয়ে ধরে আমাকে বলল, চোখটা বন্ধ করো। আমার বুক তখন ধরফর করছে। মুনতাহা আমার বুকের বাঁ পাশে হাত রাখলো, বলল, তোমার বুকটা এরকম ধরফর করছে কিসের জন্য? আমি বললাম, জানি না মুনতাহা, এটা কেন হয় সেটা আমি বলতে পারবো না, তবে তুমি কাছে আসলে। ও আমার বুকের উপর সত্যি হাত রাখলো। বুক ধরফর করছে। আমি আগেরবারের মতো অচেতন হয়ে পড়লাম না, তবে এবার মুনতাহা আমাকে উড়ন্ত অবস্থায় নিয়ে যেতে লাগলো এক অন্য জগতে। ও বলল যে আমাকে আমার মামার বাসার দিকে যেতে হবে, ওইখানে যদি আমার মায়ের খবর পাওয়া যায়। আমি বললাম, মুনতাহা এখন তোমাকে বেশি দূর যাওয়ার দরকার নেই, কারণ জিনগুলো তোমাকে দেখে ফেলে সমস্যা হবে। কিন্তু কে শুনে কার কথা? ও আমাকে বললো, তোমাকে আমি এমন একটা জায়গায় নিয়ে যাব যে জায়গাটা আমার খুব প্রিয় একটা জায়গা, আমাদের রাজ্যের পাশেই। আমি বললাম, মুনতাহা তোমার যাওয়ার দরকার নেই, ওরা দেখলে তোমাকে যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হলো। আমি ওদিনকে ওই জিনগুলোর সামনে পড়ে গেলাম। মুনতাহা তখন গাছের আড়ালে একটি জায়গায় লুকিয়ে পড়েছিল। জিনগুলো আমাকে দেখে সন্দেহ করলো, বলল, তুই এখানে কিভাবে এসেছিস? তুই যে একজন সাধারণ মানুষ। ওই মুহূর্তে হঠাৎ করেই জিনটা আমাকে যখন আক্রমণ করতে যাবে, মুনতাহা তখন আমাকে ওইখান থেকে নিয়ে রফুচক্কর হয়ে গেল। মানে খুব দ্রুত গতিতে উড়ে আসতে লাগলো, এবং খুব দ্রুত গতিতে ওদেরকে চকমা দিয়ে আমরা আমাদের সেই কুঠিরে ফিরে আসলাম। জিনগুলো আমাদের পিছু ছাড়েনি, ওরা আমাদের পিছু পিছু চলে এসেছে, এবং জিনগুলো সন্দেহ করেছিল যে আমার সঙ্গেই আছে ওরা। ওরা জেনে গেল যে আমি এখানে আছি এবং মুনতাহা আমার সঙ্গে আছে। মুনতাহাকে আমি বললাম, দেখেছো, এমনটা করাটা ঠিক হয়নি, তুমি যেটা করেছো এটা আসলে ঠিক হয়নি। বাড়ির আশেপাশে প্রায় 4-5 দিন জিনগুলো মহড়া দিতে লাগলো। ওরা বাড়ি বাড়ি করে মহড়া দিত, কারণ ওরা বাড়ির আশপাশে ঘোরাফেরা করলেও বাড়ির ভেতরে ঢোকার সাহস ওদের ছিল না, কারণ এই বাড়িটা বন্ধ দেওয়া। আমার মা এটা করেছিল। আমি এখানে থাকি যে রাত বেরাত, আর আমার শরীরেও তাবিজ আছে, সেহেতু মুনতাহাকে ওরা এই বন্ধ অবস্থায় এখান থেকে নিয়ে যেতে পারবে না। জিনগুলো আমাকে বারবার শুধুমাত্র হুমকি দিত, বলতো, তোর খবর আছে, তোকে কিন্তু মেরে ফেলবো, তুই কিন্তু বাঁচতে পারবি না। জিনগুলো আসলে আমার ক্ষতি করার জন্য আমার সঙ্গে উঠে পড়ে লেগেছিল। মুনতাহা আমাকে বলতো যে আমি চলে যাই, ওর সঙ্গে চলে যাই, চলে গেলে হয়তো ভালো হবে। আমরা খুব রোমান্টিক কিছু মুহূর্ত কাটিয়েছি এই কয়েক মাসে, ও যখন আমার সঙ্গে ছিল। কিন্তু ওকে এভাবে চলে দিব? অবশ্যই না, এটা আমি কখনোই হতে দিব না। আমি তখন মুনতাহাকে বলতাম, তুমি চুপ থাকো, আমি ওদেরকে দেখে ছাড়বো, ওরা কি করবে না করবে সেটা আমি দেখে ছাড়বো। মুনতাহা মাঝে মধ্যে কান্না করতো। ও বলতো যে আমার বাবা মায়ের কথা খুব মনে পড়ে, ওরা কোথায় আছে কি করছে সেটা আমার খুব ইচ্ছে করে ওদের সঙ্গে কথা বলতে, আমার সেই পুরাতন রাজ্যে ফিরে পেতে। সেটাকে আমি কখনো ফিরে পাবো? আমি বললাম, অবশ্যই পাবে। সেদিন রাতে জিনেরা খুব জ্বালাতন করলো, বাড়ির উপরে ঢিল ছুটতে লাগলো দূর থেকে। জিনেদের জ্বালাতনে আমি বাহিরে এসে আয়তাল কুরসি পরে ফু দিতেই সে সমস্ত ঢিল দেওয়া বা করা বন্ধ হয়ে গেল, কিন্তু কিছুক্ষণ পর আবার শুরু হয়ে যেত। আমি বুঝতে পারলাম এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে, এবং মুনতাহাকে তার বাবা মায়ের কাছে যেভাবেই হোক পৌঁছে দিতে হবে। সেটার জন্য আমাকে যা করার প্রয়োজন সেটাই করতে হবে। 2 দিন পরে মুনতাহাকে দুপুরবেলা বাড়িতে রেখে আমি চলে গেলাম আমার নিজের বাড়িতে। আমার বাবা মা এই বিষয়ে তেমন কিছুই জানতেন না। তেনারা শুধু জানতেন যে আমি কাঠ কেটে বেড়াই জঙ্গলে। অনেকদিন ধরে বাড়িতে টাকা পয়সা দিচ্ছিলাম না, বাড়িতে অভাব অনটন। ওই যে টাকাটা ইনকাম করেছিলাম ওর পরে আমার আর কাজ করাই হয়নি। মুনতাহার সঙ্গে গল্প করা আর এই টুকটাক কাজ করা ছাড়া তেমন বিশেষ কোনো কাজ আমি করিনি। হাত একদম খালি। বাড়িতে বাবা মা বললেও চাল ডাল নেই। কী ব্যাপার, কী করবি কিছুই তো বুঝতে পারছি না তোদের, তুই কী করবি? আমি বললাম, যেটাই করি, কিন্তু আসলে আমার কাজে মন বসছিল না। মুনতাহাকে যতক্ষণ না পর্যন্ত আমি তার বাবা মার কাছে পৌঁছে দিয়ে আসবো ততক্ষণ না। আর মুনতাহাকে ততদিন আমি ভালোবেসে ফেলেছিলাম। জানি এটা আমার জন্য সব থেকে বড় দুঃখের বিষয় হবে, তবে সত্যি কথা বলতে আমাকে ওকে ওর বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসতেই হবে। তা না হলে ও হয়তো কোনো একটা বিপদে পড়ে যাবে, ওর সারা জীবনটা নষ্ট হবে। ওর বাবা মা কোথায় আছে সেটা সম্পর্কে আমাকে খোঁজ করতে হবে। আমি সেদিনকে রাত্রেবেলা বেরিয়ে পড়লাম ওর বাবা মার খোঁজের উদ্দেশ্যে। আমার উদ্দেশ্য ছিল ওই জিনগুলোর সঙ্গে দেখা করা।
শয়তান জিনগুলোর সঙ্গেই। ওদের সঙ্গে গেলে নিশ্চয়ই ওরা কোনো একটা সুরাহা করতে পারত। যাত্রাপথে দুজন জিনের সঙ্গে আমার দেখা হলো। সাদা একটা ঘোড়া, তার উপর সাদা জুব্বা পরা দুজন মুরব্বীর লোক আমার দিকে এগিয়ে আসলেন। ওরা যে জিন আমি দেখেই বুঝতে পারলাম। আমি 2 দিন মুনতাহার সঙ্গে দেখা করতে যাই না। মুনতাহা ওইখানে থাকলে নিরাপদে থাকবে এটা আমি জানি, কারণ ওই বাড়িটা বন্ধ দেওয়া, ওইখানে কোনো জিন প্রবেশ করতে পারবে না। সেই জিন দুটো আমার দিকে এগিয়ে আসলো। প্রথমে ভয় পেলেও জিন দুটো আমার কাছে এগিয়ে আসতে দেখে আমি নিশ্চিত হলাম যে এরা ভালো জিন। ভালো জিন না হলে এরা আমার কাছে এসে আমার সঙ্গে কথা বলতে পারতো না। আমি তখন বললাম যে আসসালামু আলাইকুম, আপনারা কারা? লোক দুটো তখন আমার দিকে তাকিয়ে বললেন, তোমার শরীরে এই জিনিসটা আসলো কোত্থেকে? মুনতাহার শরীরের একটি স্কার্ফ বা ওইখানকার কোনো একটা জিনিস আমার শরীরের মধ্যে আছে, এবং মুনতাহার হাতের একটি আংটি আমাকে দিয়েছিল। বলল, এই জিনিসগুলো তোমার কাছে কীভাবে আসলো? আমাদের মেয়ে কোথায় বলো? এই কথা বলে সেই জিন লোকটি আমার গলা চেপে ধরল এবং আমাকে প্রায় শূন্যে ভাসিয়ে ফেলল। আমি তখন বললাম, আমাকে আমাকে ছেড়ে দিন, আমি বলছি, আমাকে নামান। লোক দুটো আমাকে ছেড়ে দিল। আমি উপর থেকে নিচে পড়ে গেলাম, কাশতে লাগলাম। খানিকক্ষণ বাদে সেই জিন লোকটা আমাকে বললেন, আমাদের মেয়ে কোথায় বল, মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছিস? আমি বললাম যে আপনি একটু একটু শান্ত হন, আমাকে বলতে দিন, আমি নিয়ে যাচ্ছি। ওই মুহূর্তে তখন সেই জিন দুটো লোক আমাকে বলল, চল তাড়াতাড়ি। আমাকে ঘোড়ার উপর বসানো হলো। আমার কোনো কথা সে শুনলো না। আমাকে এক প্রকার ওই সাজাপ্রাপ্ত বা শাস্তি অবস্থায় ওইখান থেকে নিয়ে আসলো। সেই কুঠির ঘরের মধ্যে যখন তারা প্রবেশ করলো, প্রবেশ করার সঙ্গে সঙ্গেই মুনতাহা তার চাচাজানকে দেখে চিনতে পারলেন। ওইখানে একজন ছিল তার চাচা এবং তার বাবা। সঙ্গে সঙ্গেই তার বাবাকে সে কি জড়িয়ে ধরল, জড়িয়ে ধরে বলল যে আব্বা হুজুর। মুনতাহা তখন তাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। বলল, তোমাকে অনেকদিন পরে দেখলাম, প্রায় দীর্ঘ 4-5 মাস পরে। সত্যি তোমাকে খুব মিস করেছি আব্বা হুজুর। আমি তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু এই বাড়ি থেকে আমি বের হতে পারিনি। আমাকে তখন ওরা বেঁধে রেখেছে এবং বাহিরে বেঁধে ঘোড়ার সঙ্গে রেখে দিয়ে এসেছে। ঘোড়াগুলোও এক প্রকার জিনের টাইপের, ওরা পাহারা দিতে পারে। তখন মুনতাহা বলল, তোমরা আমার খবর পেলে কিভাবে? তখন বললো, বাহিরে একটা ছেলে যে তোকে আটকে রেখেছে, সেই ছেলেটাকে আমি বেঁধে নিয়ে এসেছি। ওই মেয়েটা তখন মুনতাহা বলল, বাবা কি করেছো তুমি? ও আমাকে আটকে রাখেনি, বরঞ্চ আমাকে আশ্রয় দিয়েছে। তুমি বাহিরে চলো, তোমাকে কিছু একটা দেখাচ্ছি। দূরে দুজন শত্রুপক্ষের জিন দেখতে পেল। বলল, ওরা এই বাড়ির আশেপাশে প্রায় বিগত 4 মাস ধরে ডেরাপাতে আছে এবং ওরা এখানে আমাকে নিয়ে যেতে চায়, কিন্তু আমাকে একমাত্র নিরাপদে রেখেছে এই ছেলেটি। ওই ছেলেটির জন্য আমি এখানে বেঁচে আছি। তা না হলে ওরা আমাকে নিয়ে যেত, নিয়ে গিয়ে আমাকে যে কী করতো আমি জানি না, হয়তো বিয়ে করতো, সেটা আমি চাইতাম না। সঙ্গে সঙ্গে আমার বাঁধন খুলে দিল। খুলে দেওয়ার পরে মুনতাহা সমস্ত কিছু খুলে বলল তার বাবাকে। তার বাবা শোনার পর বলল, হায় আল্লাহ, আমি কি করেছি? এই ছেলেটাকে এত শাস্তি দিয়েছি। আমি তো ভেবেছিলাম। আমি বললাম, থাক আঙ্কেল, আমি বুঝতে পেরেছি, সমস্যা নেই। আপনার মেয়েকে হারিয়ে গিয়েছিল, আপনার কাছে আমি যাচ্ছিলাম আপনার মেয়েকে ফিরিয়ে দিতে, কিন্তু আপনার সঙ্গে যে দেখা হয়ে যাবে রাস্তার মধ্যে, আমি এটা কখনো কল্পনাই করতে পারিনি। যাই হোক, আপনার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। আপনার মেয়েকে নিরাপদ আশ্রয় আমি ফেরত দিতে পারবো। ওই কথা বলার পর তিনি আমাকে জড়িয়ে ধরে বললেন যে, বাবা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা খুব শীঘ্রই আমাদের রাজ্যে আক্রমণ করব, যেখানকার সর্দার আমি ছিলাম। ওই জিন লোকটা মূলত হচ্ছে গিয়ে এখন শক্তিশূন্য হয়ে পড়েছে। ও যার কাছ থেকে শক্তি সঞ্চয় করেছিল, সেই কালজাদু তান্ত্রিক মারা গিয়েছে, আর মূলত আমাদের প্রজারা বিদ্রোহ করেছে। ওরা ওর আন্ডারে থাকতে তো চায় না। আমি ওইখানকার রাজা এবং বহু বছর ধরে এখানে আমি শাসন করছি, সে তো ওরা আমার ওইখানে থাকতে অবশ্যই দিবে না। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিয়েছ। তাই বলে আমার সঙ্গে বেশ খানিকক্ষণ গল্প করলেন, কথা বললেন এবং যাওয়ার সময় আমাকে ধন্যবাদ দিয়ে গেলেন। ওনারা যে যাওয়ার সময় আমার ঘরের বাহিরে 2টো বড় বড় থলে রেখে গিয়েছে, সেটা আমি দেখিনি। উনি আমাকে বললেন, ঘরের ভেতরে গিয়ে কিছু দেখতে পেলে সেগুলো ফেলে দিও না, মনে করো আমাদের উপহার। ওদিনকে সিদরাতুল মুনতাহাকে আমি শেষবারের মতো দেখলাম বলতে, ও এর পরে অবশ্য আমাকে ওদের ওইখানে নিয়ে গিয়েছিল, ওদের ওইখানে দেখা করিয়েছিল, ওদের ওইখানে সমস্ত কিছু দেখিয়েছিল। 2 দিন গিয়েছিলাম, তবে দীর্ঘ 1 বছর তার সঙ্গে আমার দেখা হয়নি। সিদরাতুল মুনতাহা সেদিনকে ওইখান থেকে চলে গেল। আমি তার দিকে তাকিয়ে রইলাম। মুনতাহা আমার ভালোবাসা, তাকে আমি ভালোবাসি। সম্ভবত মুনতাহাও আমাকে ভালোবাসতেন, গভীরভাবে ভালোবাসতেন। মুনতাহা সেদিনকে চলে গেল। আমার যেন কান্নায় আমি ভেঙে পড়ছিলাম। আমার এত পরিমাণ কান্না পাচ্ছিল যে আমি কষ্টে একদম আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি ঘরের ভিতরে গেলাম। ওদিনকে আমি সারা রাত বিছানার উপর বসে কান্না করলাম। মুনতাহা আমাকে ছেড়ে চলে গিয়েছে। আমি জানতাম যে ও আমাকে ভালোবাসে বিদায় হয়তো ও আমাকে আবার দেখতে আসবে, আমার কাছে আবার পুনরায় ফিরে আসবে।
পরের দিন সকালবেলা উঠে আমি আমার বাড়িতে চলে আসলাম। ঘরের ভিতরে কী ছিল সেটা আমি দেখিনি, বা ওইখানে কি রেখে গিয়েছিল ওই জিনগুলো তাও আমি দেখিনি। আমি বাড়িতে ফিরে আসলাম। দীর্ঘ প্রায় 7-8 দিন আমার মন খুব খারাপ গেল। আমি যে ওকে ভালোবাসতাম, ও আমাকে এইভাবে ছেড়ে চলে যাবে আমি ভাবতেও পারিনি। ওদের সঙ্গে পরবর্তীতে কি হয়েছে বা ওদের রাজ্য ফিরে পেয়েছি কিনা তাও আমি জানতাম না। আমার অভাব অনটন তখন একদম চঙ্গে। আমার সংসার ঠিকঠাক মতো চলছিল না। ওদিকে ঋণ যারা টাকা পাবে, প্রায় সমিতি থেকে টাকা তুলেছিলাম ঘর ঠিক করার জন্য, সকলে টাকা পাবে, ওরাও একটু তড়িঘড়ি করছিল। আমি মন খারাপ করে সেদিনকে কাটা বাদ দিয়ে দুপুরবেলা ঘরের মধ্যে প্রবেশ করলাম। প্রায় 11 দিন পরে ওই ঘরের মধ্যে প্রবেশ করলাম। যাওয়ার পরে সঙ্গে সঙ্গে দেখি খাটের পাশে দুটো বড় বড় থলে রাখা। থলেটা তো খুলতেই আমার চোখ কপালে উঠল। ওর মধ্যে নানান ধরনের স্বর্ণ মুদ্রা এবং অনেক টাকা রয়েছে, আমাদের দেশের টাকা এবং আমাদের এখানকার মুদ্রা। আমি এটা দেখে অবাক হয়ে গেলাম। আমি সঙ্গে সঙ্গে দুটো থলেই খুললাম। এত পরিমাণ সম্পদ ওইখানে ছিল যে সেই সম্পদ আমি যদি পায়ের উপর পা তুলে সারা জীবন ভরেও খাই তাও সেই সম্পদ শেষ হবে না। এগুলো দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছিলাম। তখন আমার সেই জিনটার কথা মনে পড়ল। জিনটা আমাকে বলেছিল, যদি কিছু খুঁজে পাও তাহলে সেগুলো গ্রহণ করো, ফেলে দিও না, এগুলো তোমার জন্যই। আমি জানি না সেই জিনগুলো আমাকে এই উপকারটা কেন করেছিল, তবে আমি বেশ কিছুদিন ওই জিনিসে টাচই করিনি। তারপর যখন দেখলাম অভাব অনটন চুঙ্গে, আর তাছাড়া এটা আমার পরিশ্রমের ফলই। আমি তাদের মেয়েকে এখানে কয়েক মাস রেখেছি এবং আশ্রয় দিয়েছি। আমি কখনো মুনতাহার সাথে খারাপ আচরণ করিনি বা ওর সুযোগও নেওয়ার চেষ্টা করিনি। মুনতাহা কি আমাকে ভালোবাসে নাকি ভালোবাসতো না, এটা আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি। তবে সত্যি কথা বলতে ও আমাকে ভালোবাসে সেটা আমি জানি। সম্ভবত কিছু বলতে পারেনি আমাকে, কারণ আমি মানুষ। সেই জন্য সেই রাতে আমি খুব কান্না করেছিলাম। তারপর থেকে আমার এক নতুন যাত্রা শুরু হয়। আমি আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য দিতে শুরু করি, গ্রাম থেকে শহরে আসতে শুরু করি এবং প্রায় 1.5 বছর মধ্যে আমি অনেকটা স্বাবলম্বী হয়ে উঠি। আমার পরিবার পরিজন সকলে অনেকটা স্বাবলম্বী হয়ে ওঠে। একদিন রাতের বেলা আমি আমার ফ্যাক্টরি থেকে, তখন নতুন নতুন ফ্যাক্টরি দিয়েছি শহরে, ফ্যাক্টরি থেকে বাড়িতে ফিরছিলাম। ফেরার পথে রাস্তার মধ্যে একটা বড় ঘোড়ার গাড়ি এসে থামলো। 4টা ঘোড়া সেই গাড়িটাকে টেনে নিয়ে আসছে, একদম আকাশ থেকে নিচে এসে নামলো। নামার পর দুজন জিন আমাকে বলল, আপনি চলুন আমার সঙ্গে, আমাদের সঙ্গে আপনাকে যেতে হবে। আমি বললাম, কোথায়? লোকজন তখন বলল, আপনি চলুন, গেলেই বুঝতে পারবেন। আমি গাড়িতে চড়ে বসলাম। এরা যে জিন আমি বুঝতে পারছি, তবে কোন পক্ষের জিন সেটা জানি না। জিনগুলোকে দেখে ভালোই মনে হচ্ছে, মুখে লম্বা দাড়ি, সেই সঙ্গে জুব্বা পরা। শয়তান জিনেরা এরকম পরা ছিল না, তাই বিশেষ করে আমি জিনগুলোর সঙ্গে চলে যেতে লাগলাম। বেশ খানিকক্ষণ গাড়িটা শূন্য ভেসে চলে যেতে লাগলো। তারপর হঠাৎ করে আমাকে একটা প্রাসাদের সামনে নামিয়ে দিল। প্রাসাদটা ছিল জিনেদের প্রাসাদ এবং আমাকে মুনতাহা ঠিক যেরকমভাবে বর্ণনা দিয়েছিল প্রাসাদটা দেখতে ঠিক তেমনই ছিল। আমি ভেবেছিলাম হয়তো এটা মুনতাহাদের প্রাসাদই। খানিকক্ষণ বাদে আমার কাছে সেই মুরব্বী জিন লোকটা এগিয়ে আসলেন। এগিয়ে এসে বললেন, বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। আমি জানি না তুমি আমার কতখানি উপকার করেছো, তবে এই উপকারের প্রতিদিন আমি তোমাকে কোনোদিন দিতে পারবো না। যদি কোনোদিন কোনো কিছুর উপকার লাগে আমাকে অবশ্যই বলবে। আমাকে ভেতরে নিয়ে গেল অন্দরমহলে। আমি তখন দেখলাম মুনতাহা ওইখানে বসে আছে, কিন্তু মুনতাহার কোলে একটা শিশু। ওইটাকে দেখে আমি তখন একটু ভয় পেয়ে গেলাম। ছোট্ট বাচ্চা শিশু, 2 বছরে কত কিছু পরিবর্তন হয়েছে। তখন সেই লোকটি আমাকে বললেন, তোমার এখান থেকে আসার কয়েক সপ্তাহ পরেই আমরা আমাদের রাজ্য ফিরে পাই এবং এখানে আসার পর মুনতাহার যে জিনটির সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তার সঙ্গে বিয়ে হয় পাশের রাজ্যেরই এক আমাদের বড়, ওইটাকে কি বলে, বড় সর্দার আর কি। তো তিনি বেশ হেল্প করেছেন আমাদেরকে এবং তেনার ছেলে আমার মেয়েকে পছন্দ করতেন। তার সঙ্গে বিয়ে অনেক আগে থেকেই ঠিক হয়েছিল, মানে ওই শয়তানটার সঙ্গে বিয়ে হওয়ার পরে ওর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু সেটা পরবর্তীতে কন্টিনিউ করা হয়নি। তো পরবর্তীতে ওকে আমি বিয়ে দিয়ে দিই ওর সঙ্গে। আমি সত্যি খুব ভেঙে পড়েছিলাম। আমি জানি মুনতাহা আমাকে ভালোবাসতো এবং ভালোবেসে ফেলেছিল, এবং সেটা আমি মুনতাহার চোখ দেখেই বুঝতে পারছিলাম। মুনতাহা আমার দিকে তাকাতে পারছিল না, ওর চোখ বেয়ে টপটপ করে পানি পড়ছিল। সেখানে আমি বেশিক্ষণ থাকিনি, মাত্র 2 দিন ছিলাম, তাও ওই আঙ্কেলের অনুরোধে, জিন আঙ্কেলের অনুরোধে। তিনি আমাকে বলেছিল এখানে থেকে যেতে। মুনতাহার সঙ্গে আমি কণ্ঠে কণ্ঠ মেলাতে পারছিলাম না, চোখে চোখ মেলাতে পারছিলাম না। সম্ভবত ও নিজের কান্না লুকাচ্ছিল। আমরা একে অন্যকে ভালোবাসতাম, আমরা একে অন্যের খুব কাছাকাছি ছিলাম, আমরা একে অন্যের মন খুব ভালোভাবে বুঝতে পারতাম। কিন্তু সত্যি কথা বলতে সৃষ্টিকর্তা আমাদেরকে হয়তো একত্রে এক জায়গায় মেলাতে চাননি, এই জন্য হয়তো আমরা আলাদা, তা না হলে হয়তো আমরা একসঙ্গেই থাকতাম। সেদিনকের পরে ওইখান থেকে আমি চলে আসি, আর কখনো ওইখানে যাওয়ার কথা আমি বলিনি। আঙ্কেল অবশ্য আমাকে নানানভাবে নানান সময় যেতে ওখানে বলেছিল, তবে আমি সেখানে যাইনি এই কারণেই, কারণ ওইখানে গেলেই ওকে আমার মনে পড়বে। মুনতাহা আমার কাছে একবার এসেছিল এর মাঝখানে,
আমি চাই না যে ও আমার কাছে আসুক, কারণ আসলে আমার মন খারাপ হয়, আমার খুব কষ্ট লাগে। এখন আমি আমার স্ত্রী সন্তান নিয়ে বেশ ভালো আছি, সুখে আছি। আমি চাই না মুনতাহাকে মনে করে আমার জীবনে আবার কষ্ট এবং দুঃখগুলো ডেকে নিয়ে আসতে। আজকের ঘটনা এই পর্যন্তই। আশা করি আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। বেলালের কাহিনীটি ভালো লাগলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ভিডিওতে অ্যাটলিস্ট 200 কমেন্ট করুন, যাতে করে আমাদের এই চ্যানেলে নতুন করে রিচ এবং এঙ্গেজমেন্ট বাড়ে। যেহেতু অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, সেহেতু আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন যদি পরবর্তীতে নিয়মিত ভিডিও পেতে চান। তাহলে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কারোর জীবনের ঘটনা নিয়ে, অথবা নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ কণ্ঠে আমি আপনাদের প্রিয় হোস্ট আর যে ইমরান আপনাদের সঙ্গেই ছিলাম। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ সবাইকে।